আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, বিজিএমসি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। যে যেখান থেকে শুনছো বা দেখছো আশা করি সবাই ভালো আছো। দেশের এই মহামারী পরিস্থিতিতে ঘরে বসে বা বাসায় বসে লেখাপড়া চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। তো তারই অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আজকে আমি কেমিস্ট্রি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে দুটো টপিকস আমি সিলেক্ট করেছি। যে আজকে আমি পরমাণু মডেল সম্পর্কিত বইয়ে যে দুটো মতবাদ রয়েছে, একটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ বা রাদারফোর্ডের পরমাণু মডেল, আর হচ্ছে বোর পরমাণু মডেল। আজকে তোমাদের আমি এই দুটো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে শুরু করতে চাচ্ছি রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ থেকে কিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেল প্রতিষ্ঠিত হয়েছে সেটা। তো দেখো, এখানে আমি একটা চিত্র এঁকে নিয়েছি আগেই। মূলত বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে 1911 সালে তার এই আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা করেছিলেন, যেখানে তিনি এটা আলফা কণাকে একটি স্বর্ণের পাতের উপর নিক্ষেপ করেছিলেন। কি করছিলেন? একটি আলফা কণাকে উনি স্বর্ণের পাতের উপর নিক্ষেপ করেছিলেন। যে আলফা কণাকে উনি মূলত বলেছিলেন যে এটা হচ্ছে দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। এটা অবশ্যই একটা এক মার্কের প্রশ্ন যে আলফা কণা কি। আলফা কণা হলো দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস, যাকে সাধারণত এই সংকেত দ্বারা প্রকাশ করা হয় 4,2He2+, অর্থাৎ দ্বিধনাত্মক চার্জ বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াস। এটাই হচ্ছে মূলত আলফা কণা। তো উনি যেটা করছিলেন যে আলফা কণাকে নিক্ষেপ করছিলেন একটি স্বর্ণের পাতের উপর, যে স্বর্ণ পাতটা খুবই পাতলা ছিল, যেটা পুরুত্ব ছিল মাত্র 0.0004 সেন্টিমিটার। এটা ছিল এই স্বর্ণের পাতের পুরুত্ব। তো উনি আলফা কণাকে এই স্বর্ণের পাতের উপর নিক্ষেপ করে তার অপর পাশে রেখেছিলেন একটা পর্দা, যেটা মূলত ছিল জিঙ্ক সালফাইডের পর্দা, অর্থাৎ এটা ছিল পর্দাটা ZnS, জিঙ্ক সালফাইড, সালফেট নয় কিন্তু জিঙ্ক সালফাইড। তো এই জিঙ্ক সালফাইডের পর্দা রেখেছিলেন তিনি অপর পাশে। তো যখন উনি এই আলফা কণাকে স্বর্ণের পাত্রের উপর নিক্ষেপ করেছিলেন, তখন উনি বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করেছিলেন। তার মধ্যে তিনটি বিষয় মূলত বা প্রধানত, যে তিনটি বিষয় হলো যে উনি লক্ষ্য করেছিলেন যে অধিকাংশ আলফা কণাই স্বর্ণের পাত ভেদ করে সরাসরি চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে দীপ্তিময় বা আলোকিত করে তোলে। তাহলে নাম্বার 1 পর্যবেক্ষণ হচ্ছে যে অধিকাংশ আলফা কণাই স্বর্ণের পাত ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে দীপ্তিময় বা আলোকিত করে তোলে। নাম্বার 2 ছিল যে কিছু সংখ্যক আলফা কণা কিছুটা বেঁকে, অর্থাৎ 90 ডিগ্রি অথবা তার চেয়ে একটু বেশি কোণে বেঁকে যেদিক থেকে নিক্ষেপ করা হয়েছিল সেদিকে ফিরে আসে। এটা হলো 2 নম্বর পর্যবেক্ষণ, যে কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণের পাতে আঘাতপ্রাপ্ত হয়ে 90 ডিগ্রি কোণে বা তার বেশি কোণে বেঁকে ফিরে আসে। নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর ডিসিশন ছিল যে খুবই কম সংখ্যক আলফা কণা, অর্থাৎ উনি উল্লেখ করেছেন যে প্রায় 20,000-এর মধ্যে একটি মাত্র আলফা কণা কোনরূপ স্বর্ণের পাতকে ভেদ না করে স্বর্ণের পাতে আঘাতপ্রাপ্ত হয়ে সরাসরি যেদিক থেকে নিক্ষেপ করা হয়েছিল সেদিকে ফিরে আসে। তাহলে তিনটে পর্যবেক্ষণ আমরা পেলাম যে অধিকাংশ প্রায় 90% আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে সরাসরি চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে দীপ্তিময় করে তোলে। 2 নম্বর পর্যবেক্ষণ ছিল কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণের পাতে আঘাতপ্রাপ্ত হয়ে 90 ডিগ্রি কোণ করে ফিরে আসে এবং খুবই কম সংখ্যক, অর্থাৎ 20,000-এর মধ্যে একটি আলফা কণা স্বর্ণের পাতে আঘাতপ্রাপ্ত হয়ে পুনরায় যেদিক থেকে নিক্ষেপ করা হয়েছিল অর্থাৎ সরাসরি বিপরীত দিকে ফিরে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে গেছে এবং জিঙ্ক সালফাইডের পর্দাটাকে দীপ্তিময় করে তুলছে, এবং কিছু সংখ্যক আলফা কণা যে দেখো এখান থেকে কোণে বেঁকে ফিরে আসছে এবং কিছু আলফা কণা সরাসরি বিপরীত দিকে ফিরে আসছে। তো দেখো এই পর্যবেক্ষণগুলো মনে রাখলে এখান থেকে যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো মনে রাখা সহজ। যেমন
উনি যেহেতু দেখলেন যে কিছু সংখ্যক আলফা কণা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়, তার মানে নিশ্চয়ই স্বর্ণের পাতের ভিতরে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে। যদি ফাঁকা জায়গা না থাকতো তাহলে এই আলফা কণাগুলো স্বর্ণের পাতকে ভেদ করে চলে যেতে পারতো না এবং জিঙ্ক সালফাইডের পর্দাটাকে দীপ্তিময় করে তুলতে পারতো না। তো এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড একটা ডিসিশন নিয়েছেন যে আসলে যে কোনো পরমাণুরই কেন্দ্রের অধিকাংশ স্থানই ফাঁকা। এই ফাঁকা স্থানে উনি একটা নাম দিয়েছেন যেটাকে বলা হয় নিউক্লিয়াস। তো বিজ্ঞানী রাদারফোর্ডের পর্যবেক্ষণ থেকে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াসের বা পরমাণুর কেন্দ্রের অধিকাংশ স্থানই ফাঁকা। এই ফাঁকা জায়গা তিনি নামকরণ করেছেন নিউক্লিয়াস। এবং উনি আরেকটা বিষয় লক্ষ্য করেছেন যে যেহেতু এখানে আলফা কণা নিক্ষেপ করা হয়েছিল আর আলফা কণার চার্জ হচ্ছে ধনাত্মক, আবার কিছু আলফা কণা যেহেতু স্বর্ণের পাতে আঘাতপ্রাপ্ত হয়ে সরাসরি ফিরে এসেছে, এই কথার অর্থ হচ্ছে যে নিশ্চয়ই আলফা কণা ওখানে কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো সেই হিসেবে যেহেতু আলফা কণা স্বর্ণের পাতে আঘাতপ্রাপ্ত হয়ে সরাসরি বিপরীত দিকে ফিরে এসেছে, সেহেতু আলফা কণা ওখানে কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আর যেহেতু আলফা কণার চার্জ ধনাত্মক, সেহেতু স্বর্ণের পাতে বা পরমাণুর কেন্দ্রে যে রয়েছে সে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। অর্থাৎ এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ডের 2 নম্বর ডিসিশন বা সিদ্ধান্ত হলো যে পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জ বিশিষ্ট। এবং এখান থেকে উনি আরেকটা ডিসিশন দিয়েছেন যে পরমাণুর কেন্দ্রের যে আয়তন, সে আয়তনটা পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য। তাহলে আমরা বেশ কিছু সিদ্ধান্ত পেয়ে গেলাম। তো এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড আরো কিছু ডিসিশন নিয়েছেন যে উনি বলেছেন যে সূর্যের চারদিকে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন করে ঘুরতে থাকে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারদিকে সেভাবে ঘুরতে থাকে। আমরা বেশ কিছু সিদ্ধান্ত পেলাম যে পরমাণু কেন্দ্রের অধিকাংশ স্থানই ফাঁকা। এই ফাঁকা জায়গাকে নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্র বলা হয়। 2 নম্বর ডিসিশন যে পরমাণুর কেন্দ্র হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। 3 নম্বর ডিসিশন আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্রের যে আয়তন সেটা পরমাণুর মোট আয়তনের তুলনায় অতি নগণ্য। তারপর বলা যেতে পারে যে পরমাণু কেন্দ্রকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে, যেমন ভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এটা গেল বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এর পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। তো এবারে আসি আমরা বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল যেটা দেওয়া হয়েছিল মূলত বিজ্ঞানী রাদারফোর্ডের বোর পরমাণু মডেল, যেটা দেওয়া হয়েছিল বিজ্ঞানী রাদারফোর্ডের 2 বছর পরে অর্থাৎ 1913 সালে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি বিচ্যুতিকে চিহ্নিত করে সেটাকে সংশোধিত করে বা ওটার অসম্পূর্ণতাকে পূর্ণ করার জন্য মডেলটা দিয়েছেন। সেটাই মূলত হচ্ছে বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলের আদ্যপান্ত আলোচনা করতে গিয়ে আমরা এটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ উনি যে স্বীকার্যগুলো বা যে কথাগুলো বলেছেন সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেটা প্রথম ভাগ বা প্রথম অংশ হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। তাহলে বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্যকে আমরা বলতে পারি শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। তো এখানে উনি বলেছেন যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। যে কক্ষপথগুলোকে বলা হয় মূলত শক্তি স্তর বা ইংলিশে বলা হয় অরবিট। তাহলে প্রথম স্বীকার্য হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ বা শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, যেখানে বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে।
অর্থাৎ ইলেকট্রনগুলো সব কক্ষপথে সর্বদা ঘুরতে সক্ষম নয়, শুধুমাত্র অনুমোদিত অর্থাৎ তার জন্য নির্দিষ্ট কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, যে কক্ষপথগুলোকে বলা হবে মূলত শক্তি স্তর বা অরবিট। এবং এই অরবিটগুলোকে আমরা সাধারণত কে, এল, এম, এন এরকম সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে আরেকটা বিষয় তোমরা জানলা যে মূলত অরবিট যে শব্দটা আসছে, এই অরবিট শব্দটা বিজ্ঞানী নিলস বোর সর্বপ্রথম ব্যবহার করেছেন। তো প্রথম স্বীকার্য পাইলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে, যে কক্ষপথগুলোকে বলা হয় অরবিট বা শক্তি স্তর। এখানে উনি আরেকটু উল্লেখ করেছেন যে যে সমস্ত কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে বা সর্বোচ্চ থাকে, সেই সমস্ত কক্ষপথ বা শক্তি স্তরকে বলা হয় অরবিটাল। এটা গেল প্রথম স্বীকার্য বা শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। এরপরে আমরা আসি বিজ্ঞানী নিলস বোরের 2 নম্বর স্বীকার্য, যেটাকে বলতে পারি যে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। তাহলে 2 নম্বর স্বীকার্যকে আমরা কি বলতে পারি যে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য। এখানে বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে ইলেকট্রন সমূহ যে সমস্ত কক্ষপথে আবর্তন করবে, সেই ইলেকট্রন সমূহের কৌণিক ভরবেগ হবে h ভাগ টয়েস পাই, এর অখণ্ড বা সরল গুণিতক। আবার যে কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য হচ্ছে যে ইলেকট্রন সমূহ যে সমস্ত কক্ষপথে আবর্তন করবে, সেই কক্ষপথ সমূহের কৌণিক ভরবেগ হবে h ভাগ টয়েস পাই এর সরল গুণিতক। অর্থাৎ এখানে উনি বলেছেন যে যদি কোনো ইলেকট্রনের ভর m এবং কক্ষপথের ব্যাসার্ধ যদি r হয় এবং এটা যদি v বেগে গতিশীল হয়, তাহলে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr এটা হবে h ভাগ টয়েস পাই এর সরল গুণিতক। সরল মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে nh ভাগ হচ্ছে টয়েস পাই মানে হচ্ছে n এখানে একটা পূর্ণ সংখ্যা যার মান 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ n সমান 1 2 3 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে ইলেকট্রন সমূহের কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে ns ভাগ টয়েস পাই, যেখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। বাকি টার্মগুলোর আমরা যদি পরিচয় দিতে চাই, তাহলে m যেটা মাস নাম্বার অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর আমরা জানি যে 9.11 × 10⁻31 কেজি। এরপরে আমরা দেখি v যেটা এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, অর্থাৎ ভেলোসিটি অফ ইলেকট্রন এর বেগ। এরপরে r যেটা এটা হচ্ছে ব্যাসার্ধ বা কক্ষপথের ব্যাসার্ধ অথবা কক্ষপথের ব্যাসার্ধ। এরপরে আমরা এখানে আরেকটা ধ্রুবক সংখ্যা দেখতে পাচ্ছি h কে আমরা অবশ্য আগে থেকেই চিনি, এটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক, যেটার মান হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34, এটা হচ্ছে SI এককে অর্থাৎ জুল সেকেন্ড। তার মানে প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻34, এটা হচ্ছে SI একক অর্থাৎ জুল সেকেন্ড এককে। অন্যান্য এককও রয়েছে, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে বিজ্ঞানী নিলস বোরের 2 নম্বর স্বীকার্য ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে h ভাগ টয়েস পাই এর সরল গুণিতক, অর্থাৎ mvr বা কৌণিক ভরবেগ সমান হচ্ছে nh ভাগ টয়েস পাই। এবারে আসবো আমরা বিজ্ঞানী নিলস বোরের 3 নম্বর স্বীকার্য, যেটাকে আমরা নাম দিতে পারি শক্তির স্থানান্তর বা ধাপান্তর সম্পর্কিত স্বীকার্য। তাহলে এটাকে লেখা যায় শক্তির স্থানান্তর সম্পর্কিত স্বীকার্য।
এখানে বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে ইলেকট্রন সমূহ সাধারণত লম্ফ দিয়ে বা লাফ দিয়ে সে কি করবে, শক্তি স্তরকে পরিবর্তন করবে। অর্থাৎ একটা ইলেকট্রনের একটা পরমাণু কেন্দ্র যদি এটা হয়, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, বা এটা হচ্ছে কে সেল, এটা এল সেল, এটা হচ্ছে এম সেল, বা 1 2 3 যাই বলি আমরা। তো এই কক্ষপথে আমরা একটু আগে শিখলাম যে এখানে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে শুধু আবর্তন করতে পারবে। তো এখন এখানে এসে বিজ্ঞানী বোর বলেছেন যে ইলেকট্রন সমূহ লাফ দিয়ে সেই শক্তি স্তরটাকে পরিবর্তন করতে পারবে। অর্থাৎ সে লাফ দিয়ে হয় প্রথম থেকে দ্বিতীয়তে যেতে পারবে, দ্বিতীয় থেকে তৃতীয়, অথবা তৃতীয় থেকে দ্বিতীয়তে আসতে পারবে, অথবা দ্বিতীয় থেকে প্রথম কক্ষপথে ফিরে আসতে পারবে। তো যখন এরকম ফিরে আসবে তখন মূলত ইলেকট্রন হয় শক্তি শোষণ করবে, না হয় শক্তি বিকিরণ করবে। তো স্বাভাবিক ঘটনা, যদি ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে উপরের যে কোনো কক্ষপথে যায়, অর্থাৎ প্রথম কক্ষপথ থেকে যদি সে দ্বিতীয় কক্ষপথে যায়, তাহলে নিশ্চিত সে শক্তি শোষণ করবে। কেন আমরা জানি যে উপর থেকে নিচ থেকে যদি আমরা উপরে উঠতে চাই, তখন আমাদেরকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, তখন আমাদের শক্তি প্রয়োজন হয়, শক্তি শোষণ করতে হয়। ইলেকট্রনের বেলা বিষয়টা এরকম যে ইলেকট্রন যখন লাফ দিয়ে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় বা তৃতীয় উপরে যে কোনো কক্ষপথে স্থানান্তরিত হবে, তখন সে শক্তির শোষণ করবে। আবার যখন সে উপরের যে কোনো কক্ষপথ থেকে, অর্থাৎ তৃতীয় কক্ষপথ থেকে সে যদি দ্বিতীয় অথবা প্রথম কক্ষপথে ফিরে আসতে চায়, তাহলে সে শক্তির বিকিরণ করবে। তো শিক্ষাটাকে আমি এরকম বললে হয় যে ইলেকট্রন সমূহ লম্ফ দিয়ে শক্তি স্তর পরিবর্তন করবে। এ পরিবর্তনের সময় ইলেকট্রন সমূহ হয় শক্তি শোষণ করবে, না হয় শক্তি বিকিরণ করবে। ইলেকট্রন যখন নিচের যে কোনো কক্ষপথ থেকে উপরের কক্ষপথে স্থানান্তরিত হবে, তখন শক্তি শোষণ করবে। যখন উপরের যে কোনো কক্ষপথ থেকে নিচের কক্ষপথে স্থানান্তরিত হবে, তখন শক্তির শোষণ করবে, বিকিরণ করবে। তো এই শক্তির শোষণ বা বিকিরণকে যদি আমরা একটা কক্ষপথকে প্রথম কক্ষপথ এটাকে যদি আমরা প্রথম কক্ষপথের শক্তিকে যদি আমরা ইয়ন ধরি, এবং দ্বিতীয় কক্ষপথের শক্তিকে যদি আমরা E2 ধরি, তাহলে বিজ্ঞানী নিলস বোর বলেছেন যে এর শক্তির ব্যবধান অর্থাৎ ডেল ই যেটা, সেটা হবে E2 - E1। তো মোটামুটি বিজ্ঞানী নিলস বোরের শিক্ষার্য তিনটে এরকমই। তোমরা বই দেখে আরেকটু বিস্তারিত ইনফরমেশন পাবা। তো আমরা দুইটা মডেলই শিখলাম, যে বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিশ্লেষণ থেকে পরমাণু মডেল, এবং বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল। তো এখান থেকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেখান থেকে দেখবা যে তোমরা বেশ কিছু পার্থক্য করতে পারতেছো। অর্থাৎ রাদারফোর্ডের আলফা কণা বিশ্লেষণ বা পরমাণু মডেল এবং বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলের মধ্যে কি বিশেষ পার্থক্য রয়েছে এবং কি মিল অমিল রয়েছে, কার ব্যর্থতা কার সার্থকতা, এটা তোমরা প্রতীয়মান হবে। তো এখান থেকে তোমাদের কাজ থাকবে যে তোমরা বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলের মধ্যে তুলনা করা, অর্থাৎ পার্থক্য হতে পারে, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য দুটোই হতে পারে। তো এটা তোমাদের বাসার কাজ থাকবে। আশা করি যতটুকু আলোচনা হয়েছে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।